মেয়েদের দেখলেই কথা বলতে মন চায়। আর করবেন নাই বা কেন? মানুষকে মেরে ফেলাই তো আপনার কাজ, এটা আর কি এমন বিষয়? তো মেরে ফেলেন আমাকে এখনই শাহিন, এভাবে কিছু করার তো কোনো মানে হয় না। চোখ বন্ধ করে কথাগুলো একদমে বলে ফেললাম। চোখ খুলতেই উনার চোখের দিকে তাকিয়ে আতঙ্কে উঠলাম। রাতে আমার রুমে এই লোক যায়, কিন্তু তাকে ঠিক চিনা যাচ্ছে না। কিন্তু এই লোকটিকে চেনার জন্য আমি প্রতিদিন রাতে ঘুমে ভান করে শুয়ে থাকি, কিন্তু ইদানিং আসে না। আপনাদের 2 মাস আগে কিছু কথা শেয়ার করেনি, তা না হলে আপনার কিছুই বুঝবেন না। 2 মাস আগে কলেজ স্ট্রিটে 2 দিনের জন্য সিলেট গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রথম দিন ভালোই কাটে, কিন্তু বিপত্তি ঘটল দ্বিতীয় দিন। সবাই পাহাড় ঘুরে ঘুরে দেখছে, আমি সারিফা আমার গল্প করছি আর ঘুরছি। তখন আয়শা আর রিফাত ছবি তুলতে ব্যস্ত। পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওদের থেকে অনেক দূরে চলে আসে। একটা জায়গায় আসতে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে হা করে তাকিয়ে থাকলাম। একটা ছেলে হাতে বন্দুক তাক করে আছে, সামনে একটা হাত বাঁধা লোকের দিকে। ছেলেটার সাথে আরো অনেক ছেলের, সব দেখে ঘাবড়ে যায়। ছেলেটা একটা লোককে মারল চোখের সামনে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে চিৎকার দিয়ে উঠি। তাতে লোকগুলো আমায় দেখতে পেয়ে যায়। কিছু না ভেবেই ভয়ে দৌড় শুরু করি। ওই ছেলেটি বাকি ছেলেগুলোকে বলা কথা কানে বাজল, লাশ পুঁতে ফেল, মেয়েটাকে আমি দেখছি। বন্দুকটা কোমরে গুজে আমার পিছনে ছুটতে লাগলো আর বলল, এই মেয়ে দাঁড়াও, বলছি দাঁড়াও। কিন্তু এই লোকটাই আমার ঘরে রাতে ঢুকতো, আপনাদের বলে রাখি। কিন্তু এই লোকটাকে, এটা আমি এখনো জানতে পারিনি। কিছুটা আন্দাজ করতে পারলাম তার ছায়া দেখে। আমার মনে হলো এই লোকটাই আমার রুমে আসতো, কারণ তার ছায়া আমার দৃষ্টিতে বেঁধে গেছে। আমি আয়েশাকে বললাম, এই যে লোকটি দেখতে পাচ্ছিস, এই লোকটার মতোই আমি যাকে আমার রুমে দেখতে পেয়েছিলাম। তুই এটা বুঝলে কি করে? ওর ছায়াটা আমি দেখতে পাই হালকা আলোতে। এই লোকটাই হবে, বলে রাখা ভালো। আমার বড় ভাই ব্যাটালিয়নে চাকরি করে সিলেট জেলায়। আমার আর যে লোকটা অন্য একটা লোককে মেরেছিল সে আর কেউ না, সে হচ্ছে আমার বড় ভাই। কিন্তু সে আমাকে দেখতে পায় না ভালো করে, আমাকে চিনতেও পারল না। আমি ঠিকই তখন চিনে ফেলি। আমি মনে মনে ভাবলাম, আমার বড় ভাইয়া কেমন পাষাণ হয়ে গেছে যে কিনা মানুষ হত্যা করে। আমি একথা ভাবতেই আমার খুব খারাপ লাগলো এবং ভাইয়ের প্রতি ঘৃণার জন্ম নিল। এসব চাকরি যারা করে তারা নাকি পাষাণ হয়ে যায়। আমার ভাবতে অবাক লাগছে। যাই হোক, আমরা একদিন দূরে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসলাম। আমি কিছুতেই ভাইয়ের মানুষ মারার দৃশ্যটা ভুলতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার রুমে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার কপালে কি যেন হাত রাখল। 2 দিন দূরে থাকায় তেমন একটা ঘুম হয়নি আমার, আর তাই বেহুশের মতো ঘুমাচ্ছিলাম, তাই কিছু বলতে পারিনি। হঠাৎ যখন অনুভব করলাম আমার রুমে কেউ এসেছে, তখন চোখ খুলে দেখি কেউ নেই, কিন্তু পায়ের চিহ্ন রয়ে গেছে ঘরে। পায়ের চিহ্ন, এটা আমার খুব পরিচিত মনে হলো। আমার মনে হলো সে আমার পরিবারের যে কেউ হতে পারে, কিন্তু কে সে এটা এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি এই কারণে শান্তিতে ঘুমাতে পারি না। এটা কি আমি স্বপ্ন দেখি নাকি বাস্তবতাও বুঝতে পারছি না। আমি এখন থেকে ভাবলাম, আজ থেকে সারাদিন ঘুমাবো, সারা রাত জেগে থাকবো, মানে ঘুমের ভান করে থাকবো। আমি তাকে হাতে নাতে ধরতে চাই। সে কেন আমার ঘরে আসে, আমার কাছে কি চায়, এটা জানার জন্য আমার মনে একরকম হতাশা তৈরি হয়ে গেল। আমি আমার পরিবারের অর্থাৎ মা বাবার সাথে বিষয়টা শেয়ারও করতে পারছি না। শেয়ার করব তখন যখন এই রহস্য আমি জানতে পারব। তো পরের দিন সকালে কলেজে গেলাম। তারপর আয়েশার সাথে আজ রাতের ঘটনা শেয়ার করলাম। আয়শা আজ রাগান্বিত হয়ে বলল, তুই কি বললি? সে সব স্বপ্ন বাঁধে। এগুলো শুনতে আর ভালো লাগে না। এগুলো সবই হয়, বাস্তবে হয় না। আয়শা, তুমি যাই করো না কেন, তুই দেখে নিস, আমি 20 দিনের ভিতরে আমি তাকে হাতে নাতে ধরব। তারপর কলেজ থেকে বাসায় ফিরে শুনতে পেলাম আমার ভাইয়া বাড়িতে আসছে, কারণ 4 দিনের ছুটি নিয়ে আসছে। আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে। আমি বাড়িতে প্রবেশ করতে আমি ভাইকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে।
আমি কাছে গিয়ে বললাম, ভাইয়া কেমন আছো? কিন্তু মনে মনে ভাইয়ের জন্য ঘৃণাও কাজ করে। কারণ ভাইয়া এখন মানুষকে মানুষ মনে করে না, যাকে তাকে ধরে মারধর শুরু করে দেয়। এটা তো আমি দূরে গিয়ে দেখতে পেলাম। কিন্তু ভাইয়ের শরীরের একটা পারফিউমের গন্ধ পেলাম। আমার রুমে রাতে যে আসতো তখন একই পারফিউমের গন্ধ পেলাম। আমার যেন ভাইয়াকে সন্দেহ হতে লাগলো। কিন্তু ভাইয়া আমার ঘরে কেন আসবে? আবারও মনকে প্রস্তুত করলাম। রাতে ঘুমাবো না, আমি ঘুমের ভান করে থাকবো, দেখব কে আসে আমার রুমে এবং কি চায় সে। ঠিক মতো আজও ঘুমের ভান করে শুয়ে রইলাম। রাত তখন প্রায় 2টা বাজে। তখন আমার রুমের জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করল। আমি চোখ বুজে রইলাম। তারপর ধীরে ধীরে ঘাটের পাশে বসল। আমার গলায় 2 লাখ টাকার স্বর্ণ দিয়ে তৈরি আমার গলার হার। যখন লোকটি আমার স্বর্ণের গলার হার ধরে চুরি করে নিতে চাইল তখন আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু সাহস করে নড়াচড়া করেনি। তখন লোকটি হাতটা টান দিয়েছে, পকেটে নিল। আর তখনই আমি তার সাথে ধরে চলতে লাগলাম, চোর চোর। কিন্তু সে আমার মুখ চেপে ধরল। তারপর লোকটার মুখের দিকে তাকিয়ে দেখি সে আর কেউ না, সে আমার বড় ভাই তুহিন। ভাইয়া, তুই আমার রুমে আমার স্বর্ণ চুরি করতে আসছে ভাইয়া। তোকে ভাইয়া বলতেও আমার ঘৃণা হচ্ছে। তখন ভাইয়া বলল, আরে আমায় কিছু বলতে দেবে না, আমি ইচ্ছা করে চুরি করতে আসিনি। তুই তো জানিস না আমি চাকরি করে মাত্র 15,000 টাকা পাই, আর সেই টাকা তো আমার বাড়িতে পাঠাতে হয়, বাবাকে হিসাব দিতে হয়। আমি একটা বড় বিপদে পড়ে আমি তো স্বর্ণের হার চুরি করতে বাধ্য হলাম। শোনো বোন, আমি একটি লোককে মেরে ফেলি, আর তাই আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। উপরের সব বলেছে যদি তুমি 1 মাসের মধ্যে 2 লাখ টাকা না দিতে পারো তাহলে তোমার চাকরি থাকবে না। কিন্তু এই কথা যদি বাবা শুনে তাহলে বাবা স্ট্রোক করে মারা যাবে। আর তাই আমি কাউকে জানাইনি। আর তোকে বলে তুই বলে দিতে। আর তাই টাকা ম্যানেজ না করতে পারায় আমি আমার নিজের ঘরে চুরি করতে আসলাম বোন। এখন তুই চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দেয়। ভাইয়ের কথা শুনে আমি অবাক। তুমি আমার কাছে যদি চাইতে তাহলেই তো আমি তোমাকে আমার স্বর্ণ বিক্রি করে টাকা দিতাম, চুরি করার কি দরকার ছিল? আরে পাগলি, আমি যদি তোকে বলতাম মানলাম, তুই আমাকে বিক্রি করে টাকা দিতে আমি মানলাম। কিন্তু বাবা মা যখন লক্ষ্য করত তোর গলায় হার নেই তখন কি বলতি? কিন্তু আমি যদি নিতে পারতাম তাহলে তুই এবং আমার মা বাবা ভাবতো এটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছি, তুমি এগুলো নিয়ে বিক্রি করে চাকরি বাঁচাও। ধন্যবাদ বোন, আমি তোকে এর চেয়ে বেশি দামি হার উপহার দিব। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।